আর্য তীর্থ এই নামটি আজকের দিনে যে কোনো বাঙালি সাহিত্যপ্রেমীর কাছে একটা ভীষণ প্রিয় নাম। মান্নাদের গানের ভাষায় একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। একজন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন, একজন কবি, একজন ব্যায়ামবীর এবং ব্ল্যাক বেল্ট ইন মার্শাল আর্ট, এই এতগুলো রূপ ওনার। লাইফ আনস্ক্রিপ্টেড উইথ অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে অনেক সৌভাগ্য যে কবি আর্য তীর্থ আজকে আমাদেরকে সময় দিতে রাজি হয়েছেন। আর্য তীর্থ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনাকে, এই যে এত অঙ্গে এত রূপ, এই যে 4টে রূপ আমি বললাম, আপনি যদি আপনার নিজের ভাষাতে আমার শ্রোতাদের জন্য এই 4টে রূপের একটু বর্ণনা করে দেন এবং এর পেছনে আসল মানুষটি কে? হ্যাঁ, আপনার এই 4টে রূপের মধ্যে কোন রূপটা আপনার সবচেয়ে বেশি পছন্দ? এই চারটেই হচ্ছে আমার অত্যন্ত স্বার্থপর রূপ। তার কারণ হচ্ছে কি, শরীর ঠিক রাখতে হবে, ওর জন্য ব্যায়াম করা। ওকে, আচ্ছা। এবং আজকাল যা যুগ পড়েছে, তো হঠাৎ ওই আমার ভাই হচ্ছে 3rd ডিগ্রি মার্শাল থার্ড ডান ক্যারাটেকা। ভাই অনেকদিন ধরে খোঁচাচ্ছিল, তো আমি এখন ভাবলাম যে এখন না হয় আমরা হরিহরাত, তখন বুড়ো বয়সে যদি মারামারি হয়, ও 3rd ডিগ্রি ব্ল্যাক বেল্ট আর আমি কিছু নই, তা কি করে হয়? ওর জন্য আমি একটা ওই করতে করতে করে ফেললাম। ওকে, দারুণ। আর ডাক্তারিটা তো ও তো জয়েন্টে চান্স পাওয়ার জন্য হয়েছে, ওতে আমার কোনো ক্রেডিট নেই। জয়েন্টে চান্স পেয়েছি, তার জন্য ডাক্তার হয়েছি। আর কিছু করতে জানি না বলে ডাক্তারি করি। সুতরাং এই 3টে একেবারেই মিটে গেল। 4 নম্বর হচ্ছে কবিতা। মানে কবিতা হচ্ছে কি বলবো, একটি মাঝে মাঝে এমনি মাথা মানে অলস বসে থাকি বলে দু চারটে লাইন লিখি, লোকের একটু ভালো লাগে, ব্যাস ওইটুকুই। মানে আহামরি কিছু, কোনোটাই আহামরি কিছু নয়। আচ্ছা, কি তার মানে কি 4টের একটাও আসল লোক নয়? আসল লোকটাকে এখনো খুঁজে বেড়াচ্ছেন? না, আসল লোকটাকে আমি খুঁজে বেড়াচ্ছি না, আসল লোকটাকে খুঁজতে চাইছি না। ওকে, দরকার কি আমার খুঁজে পাওয়ার? আমি আসলে কে, ওটা খুঁজে পাওয়ার দরকার কি? হ্যাঁ, দরকার কি? তাহলে তো নির্বাণী হয়ে যাবে। হ্যাঁ, সেই আমার দরকার নেই। আমি দিব্যি আছে, আমি সবসময় ওই আজকের দিনটা নিয়ে বাঁচি। ওকে, আর মানে গতকাল এবং আগামীকাল এই দুটো চিন্তা আমি একটু কম করি। ওকে, এক্সেলেন্ট, খুব ভালো। আর আপনার কবিতা লেখার কবে থেকে শুরু হয়েছে? কবিতা লেখার অনুপ্রেরণা এলো কি করে? ওরে বাবা, সে অনুপ্রেরণা ওরকম ভাবে তো কবিতা লেখার আসে না। লোকজন আসলে ওই ছোটবেলায় বই পড়তাম, সেখান থেকে টুকটাক কবিতা, সেখান থেকে আমাদের কলেজ ম্যাগাজিন, আমাদের কলেজের সময় একটা ইমেজ বেরোতো, মানে আমাদের ফাইনাল ইয়ারে সবার নামে কবিতা লিখতে হতো, তখন লোকজন জানতে পারলো যে আমি এসবগুলো করি। তারপরে মেইনলি আমাদের হলো হচ্ছে ওই যখন হোয়াটসঅ্যাপ জিনিসটা এলো আর কি, তখন আমার বন্ধুরা আচমকা বললো যে তুই একটু এককালে তো লিখতে, আবার লিখবে একটু। তো তখন আমি বললাম ঠিক আছে, টুকটাক লিখতে লিখতে তারপরে লোকজন, ওই বন্ধুরাই নাম দিয়ে দিল আর্য তীর্থ। ওই তারপরে আর তাহলে হোয়াটসঅ্যাপ তো খুব বেশি দিন আসেনি। আমার সিরিয়াস কবিতা লেখা আমি খুব বেশি দিন লিখছি না। আচ্ছা, তবু ক বছর হবে? মানে 5-6 বছর? না, বেশি আরো। আচ্ছা, মানে আমার ফার্স্ট কবিতা বয়স করে মরিস, মানে যেটা প্রথম ভাইরাল কবিতা, সেটা বোধহয় 2014 সম্ভবত। ওকে, মানে গত 10 বছর ধরে আপনি কবি? একদম, মানে একদম কবি নই, আমি কবিতা লিখছি। মানে এইগুলো একটা, মানে কবি হতে গেলে, কবি একটা ভয়ঙ্কর সাংঘাতিক একটা জিনিস, ও হওয়া খুব মুশকিল। আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, ওই ফাইনাল ইয়ারের ম্যাগাজিনটাতে প্রত্যেকের ছবির সাথে যে কবিতাটা ছিল, সেই সবগুলোই কি আপনার লেখা? না। আচ্ছা, মানে তখন তো আরে বাঙালি মাত্রই তার মধ্যে কবি আছে, কবির ছড়াছড়ি। হ্যাঁ, তার উপর আমাদের তো ব্যাচে ইংরেজ কবি এবং বাঙালি কবি দুরকম কবি ছিল সবাই। সুতরাং মানে আমার ধারণা, আমার বোধহয় গোটা 20 বা 25 লেখা। আমাদের 150 জনের ক্লাস, তার মধ্যে ওই বড়জন মেরে কেটে হয়তো গোটা 30 হতে পারে।
ওকে ওকে, তার মানে সেই সময়ে অনেক কবি ছিল, কিন্তু এখন কিন্তু তাদের আর বিশেষ দেখতে পাওয়া যাচ্ছে না। আর্যতীর্থ যেরকম একটা বেশ স্টারের মতো রক স্টার হয়ে উঠেছেন, অন্যদের কিন্তু আর দেখতে আরে পাওয়া না না, যাচ্ছে না। লক স্টারের কিছু নয় আসলে। আমার যে কবিতাগুলো, আমি নিজে খুব মানে খুব একটা জটিল জটিল জিনিস বুঝতে পারি না বলে কবিতাগুলো সবাই সব লোকজন বুঝতে পারে। আচ্ছা, এটা খুব সুতরাং ভালো কথা বলেছেন। হ্যাঁ, সবাই বুঝতে পারে। হ্যাঁ। আর কি বলবো, বিশেষ মানে গালাগাল টালাগাল বিশেষ থাকে না, মোটামুটি ভদ্র সমাজে পড়া যায়। হুম হুম, আর একদম একদম। আর এই আমি তো খবরটুকে লিখি, মানে আজকালের মধ্যে যা যা খবর হয় সেগুলো লিখি, সুতরাং লোকজন একটু রিলেটও করতে পারে তার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি মনে এটা করি না একদম যে ঠিক মানে বলেছেন। খুব সাংঘাতিক কিছু ইয়ে হবে আর কি, মানে এরকম স্টার বহু লোক আছে। আচ্ছা, আপনি ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো, না, তার একদম সাথে নয়। আচ্ছা, জয়েন্টে এত ভালো র্যাঙ্ক করলেন, আপনি আরে ভালো দূর, না ওগুলো এইসব ফ্লুক বলে তো। আমাকে আমার দর্শকদের লজ্জা দেবেন না এইসব কথা বলে, আরে প্লিজ। আমার জয়েন্টের আমার জয়েন্টের কাণ্ড নিয়ে বেশ একটা মজার ইয়ে আছে, গল্প আছে। বলে ফেলুন গল্পটা। জয়েন্টের পরীক্ষা টরীক্ষা দিয়েছি, আমাদের সময় তো এরকম এমসিকিউ ছিল না, তখন সব পরীক্ষার হ্যাঁ দিয়ে লিখতে হতো। হ্যাঁ হ্যাঁ। তো আমি মেরে কেটে ওই অঙ্ক আর বায়োলজি দুটোই ছিল। আমাদের সময় তো নিয়ম ছিল, তুমি আগের থেকে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে কেউ জানে না, সব বসো, দুটোই নিতে হবে। যেটাতে চান্স একদম পাবে সেটা হবে, না হলে তুমি অমুক করবে। একদম, তো আমিও এই ক্যাটাগরিতে। হ্যাঁ, তো তারপরে এরকম খুব গম্ভীর আমি 148-এর উত্তর লিখেছিলাম বায়োলজিতে, 200-র ও মধ্যে, আর 140 হচ্ছে অঙ্কে। আচ্ছা তো ব্যাস এই লিখে ভুলে গেছি। তারপরের দিন রেজাল্ট বেরিয়েছে, আমি গিয়ে আমি দেখতে চলে গেছি, দেখে দেখলাম আমার নাম টাম কোথাও নেই। আচ্ছা এবার নেই মানে, এটা যে সময়কার কথা হচ্ছে, সে সময় আমি খুব ভগবান টগবান বিশ্বাস করতাম। আচ্ছা, এখন করেন নাকি? সরি ইন্টারাপ্ট করলাম। একেবারে করি না। ঈশ্বর ও জিনিসটা মানুষের সবচেয়ে খারাপ আবিষ্কার, সেটা আমার মনে হয়। আচ্ছা তো এবারে তো ন্যাচারালি ফেরার পথে বেশ যত কালী মন্দির টন্দির যেগুলো আমার মুখস্থ ছিল, তাদের কারোর দিকে তাকাইনি, হ্যাঁ সেটা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে হ্যাঁ দেখছি যে মা খুব হাসি মুখে মুখ খুব ইয়ে খুলছে। তখন মানে বাবা জানতো যে আমি কতটা টেলা আর কি। তা আমি বললাম যে তুমি এরকম হাসছো, আমি তো চান্স টান্স পাইনি। হুম তখন বলছে কিন্তু বাবা যে দেখে এসছে যে তোর মানে সেই হিসেবে র্যাঙ্কটা বেশ ভালো ছিল, আমার বোধহয় 57 র্যাঙ্ক ছিল। হ্যাঁ, 57। হ্যাঁ, তো এটা তুমি জানলে কি করে? আমি একটু আপনার সম্বন্ধে পড়াশোনা করলাম না, আপনার সাথে পডকাস্ট করব বলে, সর্বনাশ। সেখানে অনেক খবর পেয়ে গেলাম। তো এবারে আমি তখন দেখলাম যে তখন আমাদের না, তখন ওই স্পেশাল ক্যাটাগরি যে এসসি এসটি, হ্যাঁ তাদের আলাদা লিস্ট বেরোতো। ওকে তো আমি সেই লিস্টে আমার নাম খুঁজে চলে এসেছিলাম। ওকে। তো সেখানে পাইনি আমি আমার আমার হ্যাঁ আমার নাম। তো হুম, সেই গল্প এখনো অব্দি ইয়ে করে, মানে আমাকে যদি সত্যি আমার উপর মানে ছেড়ে দেওয়া হতো যে আমার নাম দেখাটা, বাবা যদি না দেখতো, তাহলে তাহলে আমি আর হতো ডাক্তারই না। হতাম না। তাহলে কবি হয়েই থেকে যেতেন। তো যাই হোক, তবুও পড়াশোনায় যে এত ভালো, ভালো তো বাই এনি স্ট্যান্ডার্ড, আর তার না না, সাথে আমি পড়াশোনায় ভালো নেই। আমি আমার মানে আমি মেডিকেল কলেজে এমন সব ছেলে দেখেছি, এমন সব ছেলে মেয়ে দেখেছি, মানে যাদের তুলনায় আমি কিচ্ছু নই। তারা একটা বই একবার পড়লে পুরো পুরো ইয়ে করে মুখস্থ করে রাখতো। আমি পড়াশোনায় মাঝারি বলা যেতে পারে, হ্যাঁ খারাপ নই, তার বেশি আচ্ছা কিচ্ছু ঠিক নই। আছে, ঠিক আছে, সেইভাবেই আমি প্রশ্নটা করছি যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলো, শরীর চর্চা, আরো সাহিত্য প্রীতি তো ছিলই, বোঝাই যাচ্ছে। তো এত সব আপনি সামলাতেন কি করে, মানে আজকের ছাত্রছাত্রীদের জন্য সহজ ব্যাপার তো, আপনার মোবাইল কি ছিল না। বার্তা? হ্যাঁ মোবাইল ছিল না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি কি বলবেন আজকের ছাত্রছাত্রীদের জন্য যে মোবাইলের ব্যবহারটা একটু কম করো নাকি? না, কিছু বলবো না, তার কারণ হচ্ছে এখনকার ছাত্রছাত্রীরা যেই চাপ নিয়ে মানুষ হয়, হ্যাঁ, আমাদের সেই চাপের সিকিভাগও ছিল না। আমরা জানতাম যে মোবাইলের আমরা অন্তত একটা কিছু করে কমবে খেতে পারবো। আমরা মানে মোটামুটি কোথাও একটা চাকরিতে জুটে যেতে পারবো। এখনকার ছেলে মেয়েদের কিন্তু
মানে সেই এটা নেই, সেই নিশ্চয়তাটা নেই। তাকে ক্লাস 6 বা ক্লাস 7 থেকে ঠিক করে ফেলতে হচ্ছে আমি ফিটজি দেবো না নিট দেবো, মানে আমি হুম, মানে ইঞ্জিনিয়ারিং যাবো না ডাক্তার যাবো, তারপর তার কন্টিনিউয়াস 4-5 ঘন্টা মানে 4-5টা বছর সেখানটায় একটা লগ্নি হ্যাঁ, করতে হচ্ছে। একদম। তারপরে আর সে তাছাড়া দেখতে পাচ্ছে যে সেখানটায় সে পেলো না, বা পেয়েও বুঝতে পারলো যে এটা তার লাইন নয়। রাইট। এখনকার ছেলেমেয়েরা তার মধ্যেও যে ভালো করছে, মানে হ্যাটস অফ। আমি এই 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 প্রেশার নিয়ে আমি কিচ্ছু করতে পারতাম না। হুম, হুম, সুতরাং সেটা। আমি ওদের যেটা বলবো সেটা হচ্ছে যে ওই আমাদের থেকে জ্ঞান শুনো না, তোমাদের নিজেদের মতো এগিয়ে যাও, কারণ আমরা এমন কিছু আহামরি কিছু করিনি। আমাদের কোনো ডিস্ট্রাকশন ছিল না, তার জন্য পড়াশোনা করেছি। তোমাদের বাহ, ডিস্ট্রাকশন বাহ। সত্ত্বেও তোমরা হ্যাঁ, পড়াশোনা করছো, তোমরা না আমাদের থেকে ওদের অনেক বেটার। আজকাল হ্যাঁ মোবাইলের থ্রুতেও তো পড়াশোনা হয়, পড়াশোনার মেটেরিয়াল সবই তো আসলে মোবাইলের থ্রু। মোবাইলের থ্রুতে পড়াশোনা হয় ডেফিনেটলি, কিন্তু প্রবলেমটা হচ্ছে পড়াশোনা বা যে কোনো একটা জিনিসই আহ, তার যদি অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে না, মানে আমি মোবাইলে যদি পড়াশোনার থেকে বেরিয়ে আমি যদি হোয়াটসঅ্যাপে হ্যাঁ, ঢুকে যেতে পারি, হোয়াটসঅ্যাপ হ্যাঁ, থেকে বেরিয়ে আমি যদি ফেসবুকে ঢুকে যেতে পারি, তারপর সেখান হ্যাঁ, থেকে বেরিয়ে আমি যদি ইনস্টাগ্রামে ঢুকতে পারি, হ্যাঁ, তাহলে মোবাইলটা কিন্তু পড়াশোনার জন্য নয়। যদি কোনোদিন কোনো না, মোবাইল বেরোয় যে রাইট। যেখানটায় শুধু পড়াশোনাই করা যাবে, হ্যাঁ, 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 সেখানে একদম, আর কিছু একদম। নয়, হ্যাঁ, 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 সেই সেই মোবাইলে ফোকাসটা পড়াশোনা করা থাকবে। ঠিক আছে। ঠিক, ঠিক, সেটা একদম একটা ব্যাপার। ফোকাসটা থাকবে। 2 নম্বর ব্যাপার ঠিক। হচ্ছে বাকি মানে বইয়ের থেকে মোবাইলের তফাৎ হচ্ছে হুম, যে বই হচ্ছে আমি একদম একটি নিভৃত সাধনা, মধ্যেখানে ইন্টারনেট নেই, আমি একজনের লেখা পড়ছি, মানে সোজা কথা আমি একজনের সাথে কথোপকথন চালাচ্ছি। হ্যাঁ, একদম। মানে এটা যে পুজোর মতো, যে পুজো করা লিখছে, বা ধ্যান করার মতো যে ব্যাপার। লিখছেন, যিনি লিখছেন তার সাথে আমার কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, তিনি আমাকে কোনো উত্তর দিচ্ছেন না। হুম, এবার তার মানে আমি আমার উত্তরগুলো সব আমি আন্দাজ করছি, আচ্ছা হুম, এটার বোধহয় এরকম হবে, হ্যাঁ, হ্যাঁ, সুতরাং আমাকে বিশ্লেষণ করতে হচ্ছে। আমার মাথা ঘামাতে হচ্ছে। হ্যাঁ, আমার কোনো পাশে দুম করে দেখার মতো গুগল নেই। হুম, বড় জোর একটা এক মোটা ডিকশনারি আছে, সেখানে শব্দের মানেটা বুঝতে পারি, হুম, কিন্তু হুম, আমাকে বুঝিয়ে দেওয়ার মতো কেউ নেই। সুতরাং আমাকে নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে হবে, একদম, একদম। সেই আচ্ছা, জিনিসটাই বইয়ে হ্যাঁ, গিয়ে আছে। আর আজকের দিনেও তো এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো সায়েন্সেও ভালো এবং আর্টসেও ভালো, তাদের সেরকম ছাত্রছাত্রীরা যখন ডিসিশনটা নিতে হবে তাদের যে ক্যারিয়ারে তারা কোন রাস্তাতে যাবে, হুম। তাদের জন্য আপনার কিছু পরামর্শ আছে? কারণ আপনি নিজেও কিন্তু তাই, সায়েন্স আর্টস না, প্রথম দুই কথা, দিকেই সমান প্রথম পারদর্শী। কথা এটা বুঝে নিতে হবে যে কেরিয়ার আমরা কেন তৈরি করতে চাইছি, মানে উদ্দেশ্যটা কি আমার কেরিয়ারের। হুম, যদি ভবিষ্যতে গিয়ে যৌবন থেকে বার্ধক্য অবধি আমাকে পয়সা দেবে এরকম একটা কিছু আমি করতে চাইছি, যেটাকে আমি পেশা বলবো, একদম, একদম। ঠিক আছে। এবারে হুম, 2 রকম ইয়ে হতে পারে। একটা হচ্ছে আমি চাইছি হচ্ছে যে আমার পেশার থেকে আমার এমন পয়সা আসবে, আমার বাড়ি গাড়ি সবকিছু হবে। হুম, আর 2 নম্বর হচ্ছে যে ঠিক আছে আমার পেশাটাকে আমি ভালোবাসবো, আমার হয়তো উম, মানে গাড়ির জায়গায় বাইক হবে বা সাইকেল হবে, হুম, আমার বাড়িটা ছোট হবে, ওই সেই 3 ইডিয়টস এর মাধবনের মতো। হুম, হুম, একদম সেটা হয়তো বুঝতে হবে, হুম, কিন্তু আমার পেশাটাকে আমি ভালোবাসবো। হুম, এই দুটোর মধ্যে নির্ভর করে আমাদের তাদের এগোতে হবে। এবং এইটা হুম, মনে রাখতে হবে যে মানে সাকসেসের কোনো ফর্মুলা নেই। এক্স্যাক্টলি। মানে সাকসেসের এই ধরা যাক আমি যে ঘটনাটা বললাম যে হ্যাঁ, এবারে আমার বাবা দেখেছেন বলে, ধরা যাক আমার বাবা অত্যন্ত যদি এই ছেলে এরকম টেলা এটা না জেনে বাবা আমার ছেলের উপরে নির্ভর করে থাকতেন, হুম, হুম, তো আমি হুম, পরে জানতে পারতাম যে আমি ইয়েতে জয়েন্টে চান্স পেয়েছি, কিন্তু আমি ফর্ম ফিল আপ করিনি। আমার হ্যাঁ, দুঃখ হতো, বড় জোর আমি পরের বছর বসতাম, কিন্তু আমি পড়তাম হয়তো প্রেসিডেন্সিতে হ্যাঁ, কেমিস্ট্রি নিয়ে পড়তাম, আমি সম্পূর্ণ আরেকটা লোক হতাম। একদম। সুতরাং হুম, সাকসেস শুধু পড়াশোনা বা শুধু কেরিয়ার বাছার উপর নির্ভর করে না, সাকসেস নির্ভর করে এগুলোর সাথে কিছু চান্সের উপর। হ্যাঁ, সেটাও ঠিক, একদম। তবে আমি যেমন আমার সবসময়
আমার রোগীদের যখন বলি যে রোগীরা যখন জিজ্ঞেস করেন ডাক্তারবাবু এতে ভালো হয়ে যাবেন তো রোগী, তখন আমি বলি যে সেটা বলতে পারবো না, কিন্তু এটা না করলে খারাপ হবে এটুকু বলতে পারি। সেই রকম মানে যে কোনো জিনিস যদি আমি সিনসিয়ারলি না করি তাহলে সাকসেস আসবে না, এটা গ্যারান্টেড। গ্যারান্টিড, হ্যাঁ। কিন্তু সিনসিয়ারলি করলেই সাকসেস আসবে এটা গ্যারান্টেড না। ওকে, মানে খুবই কঠিন রাস্তা ব্যাপারটা। হ্যাঁ, একটা জীবনে মানে আমি মানে কি সাংঘাতিক একটা জুয়া খেলা, যে আমি আমার মানে মোটামুটি 10 বছর বয়স থেকে 18 বছর বয়স অব্দি একটা জায়গায় লগ্নি করছি, তারপরে 18 থেকে 25 অব্দি আরেকটা জায়গায় লগ্নি করছি, এই আশায় যে এটা 25 থেকে 50 এটা আমাকে 25 থেকে পরের 75 80 আমি যতদিন থাকবো ততদিন অব্দি এটা মানে আমাকে খাওয়াবে। এখন ধরা যাক আমি বলছি যে কোনো একটা সময় যখন রেডিও তুঙ্গে, সেই সময় কেউ একজন রেডিও মেকানিকের কোর্স করলো, সে দুর্দান্ত ট্রানজিস্টার করে কোর্স করে প্রথম 5-7 বছর হয়তো সে দারুণ করলো। ওকে, তারপর দেখলো যে সে যেটার এক্সপার্ট সেই জিনিসটার মানুষের আর কোনো প্রয়োজন নেই। এখন সেই লোকটাকে কি করতে হবে, মানে নতুন আরেকটা কিছু শিখতে আবার হবে, নতুন একটা কিছু শিখতে হবে, মানে কিছু করার নেই। মানে ওরম ভাবে কোনো ফর্মুলা নেই যে খুব সত্যি কথা বলতে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএ, তারপরে ওই যত রাজ্যের বড় বড় ইয়ে আছে মানে লাজালা জিনিসগুলো আছে, সেগুলো যে সাকসেস দেয় মানে সাকসেসফুল কাউকে করে সেটা নয়। কারণ তখন যখন কেউ একজন ডাক্তার হয়ে গেল তখন কিন্তু তার সাকসেসটা আর মাপা হচ্ছে না যে তার পাশের বাড়ির বিশু যে তার সাথে ক্লাস 10 অব্দি পড়েছে তার সাথে সাকসেস মাপা হচ্ছে না, কিন্তু তখন মাপা হচ্ছে যে সেই তার সাথে যে জয়েন্টে যে লোকটা ঢুকেছিল সেই ডাক্তারের সাথে তোমার কতটা ডিফারেন্স। সুতরাং বিশুর তুলনায় সে সাকসেসফুল, কিন্তু তার পাশে যে ছেলেটি বা মেয়েটি বসতো তার তুলনায় সে যদি আনসাকসেসফুল হয়, সে সারা জীবন নিজেকে বলবে আমি ডাক্তার হয়েও কিচ্ছু করতে পারলাম না। কি অসাধারণ ভাবে আপনি বোঝালেন ব্যাপারটা, ভীষণ ভীষণ ভালো। আমি আশা করব যে সব ছাত্রছাত্রীরা যারা এখন ছোট আছে স্কুল লেভেলে তারা আপনার কথাগুলো মানে শোনে যদি খুব ভালো হবে। না, ছাত্রদের কিচ্ছু শোনার দরকার নেই, ওদের একটা জিনিসই দরকার, সিনসিয়ারিটি। বললাম তো আমাদের থেকে ওদের কিচ্ছু শেখার নেই। আমরা একটা মানে আমরা না পেরেছি একটা ঠিকঠাক শিরদাঁড়াওয়ালা সমাজ গড়তে, না পেরেছি একটা সততার ভিত্তিওয়ালা মানে যেখানে ঠিকঠাক সৎভাবে খাটলে একটা কোথাও পৌঁছানো যাবে এরকম একটা সমাজ তো আমাদের দেওয়া উচিত ছিল, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা দিইনি সেটা। সুতরাং ওদের আমাদের কিছু শেখার নেই। পরিবেশটার আমরা 12টা বাজিয়ে রেখে দিচ্ছি, একেবারে 12টা বাজিয়ে রেখেছি, একদম ঠিক। আচ্ছা, আবার কবিতায় চলে আসি। আমার আজকের পডকাস্ট তো কবি আর্য তীর্থকে নিয়ে। তো এরকম কি কোনো কবিতা আপনি লিখেছেন যেটার অনুপ্রেরণা একদম সরাসরি আপনার ডাক্তারি অভিজ্ঞতা থেকে এসেছে? তাই একটা শোনান তার মধ্যে থেকে আমার শ্রোতাদের জন্য, যেটা আপনার মনে আছে। দাঁড়াও দেখি, মনে কিচ্ছু নেই। আচ্ছা, বেশি কবিতা লেখার ওটাই মুশকিল যে আমার কিচ্ছু মনে থাকে না। দেখো, একটা এই যে এতগুলো কথা বললাম সেই অনুযায়ী একটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল কবিতা পড়ছি। ওকে, কবিতাটার নাম হচ্ছে ডাক্তার চিনতে হলে। ওকে। এ পেশায় ইশারাই কাফি, মুহূর্তে খুলে যাবে লক্ষ্যের ঝাঁপিয়ে, দুয়ারে দাঁড়াবে এসে কমিশন হাতে করে ল্যাব সেন্টার, দুহাতে লুটতে পারো যাতে তার ব্যবস্থা পাকা করা সবই, রক্ত পরীক্ষা থেকে এমআরআই ছবি সবেতেই কাটমানি, সেটাও আসবে যেন সাদা ধবধবে খামে ব্যাংকের চেকে, তৃতীয় রিপুকে 2 থাপ্পড় মেরে যে থামাতে পারে সেই চড়াহাক তার, বাকিরা ডিগ্রিধারী সেই ডাক্তার। অসাধারণ অসাধারণ। এ পেশায় টার্গেট দেবে কর্পোরেট, দৈনিক 10খানা এমআরআই চাই, টেস্টে ওঠাতে হবে 1.5 লাখ মতো,
মালিকের খিদে ছটফট পেট, দৈনিক কিছু কোটি হলে সেটা মেটে অন্তত। দেখবেন দরকার হোক বা না হোক সব টেস্ট করা চাই, ব্যাংকে নিংড়ে দিয়ে ফিরুক গ্রাহক। এরকম ভদ্র হুকুম আর আবছা হুমকিগুলো দিতে আসবেন ম্যানেজার। ডাক্তার কেউ নয়, চাকার কেবল এক সাধারণ স্পোক, এই কথা বুঝবার বড় দরকার। এ সময় চোয়াল শক্ত করে যে সূত্রে দিয়ে বলে, গ্রাহক না মানুষ, যে আপাতত রোগী, সেই শুধু ডাক্তার, বাকিরা পোষ্য মোটা বেতনের ভোগী। রাজনীতি নেতা তুলে ফোন করবেন প্রায়ই জ্বালাতন। মরে গেলে সাংবাদিক দিক বিদিক ভুলে লিখবেন ভুল চিকিৎসা, তিনিও বেতনভোগী। কোন সংবাদে বেশি টিআরপি আশা, খবরের পেট টিপে বুঝতে দেরি না। মৃত্যুকে গাফিলতি মানে জনগণ, সুতরাং চলছে ও চলবে অতদন্ত কুৎসা। প্রতিটি ব্যর্থতা চাবুক চালাবে, ফেল করা মাত্রই কিছু ফোনে নম্বর নির্বাসনে যাবে। শ্রদ্ধা ও ভালোবাসার লহমায় বদলাবে খোলা বিদ্বেষে। প্রিয়জন চলে গেলে সবার বিচার হয় ভারী এক পেশে, মনুষ্য চরিত সেটাই, দোষ কারো ঘাড়ে দিয়ে কম বেশি সকলেই ঝালটা মেটাই। এসবের চাপ সামলিয়ে মগজের ফাঁকা স্লেটে নতুন রোগীর সিমটম যে লেখে, সেই ডাক্তার। নিত্যবিদ্ধ হয়ে ক্রোশের পেরেকে তবু সে রক্তধারা রুমালে লুকিয়ে ফেলে। মানুষের হয়ে ফের যে মানুষ লড়ে যেতে শেখে, নিটে ফল যাই হোক, প্লেন MBBS হোক, খুঁজে পেতে সেই লোক জ্ঞান আর মনোনির্ণীয় ভাক্তার। কোটি ও কোটার যুগে ডিগ্রি আসতে পারে সহজে পকেটে, রেটিং যেন না কারো ইন্টারনেটে, ছোঁয়ার ব্যবহারে বুঝে যাবে নিশ্চিত, সেই ভিড়ে রয়েছেন কে ডাক্তার। এর থেকে কন্ট্রোভার্সিয়াল আর কি হতে পারে? দারুণ দারুণ লিখেছেন, দারুণ। কিন্তু এরকম কন্ট্রোভার্সিয়াল কবিতাটা যখন লিখে ফেললেন, তারপরে রিয়াকশনটা কিরকম এসেছিল জানতে ইচ্ছে করছে। দেখো, কন্ট্রোভার্সির দুরকম কন্ট্রোভার্সি হয়। একটা হচ্ছে যে আমি তোমার একটা বিশ্বাসকে খোঁচালাম, ঠিক আছে, তোমাকে একটা বিশ্বাসকে চ্যালেঞ্জ করলাম। তোমার কোন একটা ধর্মীয় বিশ্বাস আছে, তোমার কোন একটা রাজনৈতিক বিশ্বাস আছে, হ্যাঁ, যেই বিশ্বাসটা মানে এগেইনস্টে, মানে বিরুদ্ধে আমি যে কথাগুলো বলছি সেটাও একটা বিশ্বাস থেকেই বলছি। মানে দুটো বিশ্বাসের মধ্যে তর্ক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, মানে আমি মনে করি তোমার ভগবান ঠিক নয়, অথবা আমি মনে করি তোমার উপাসনা পদ্ধতি ঠিক নয়, অথবা আমি মনে করি যে তুমি যেভাবে তোমার ধর্মটা চালাচ্ছ সেটা ঠিক নয়। অবশ্যই তুমি তা মনে করো না। এইটা হচ্ছে এক ধরনের কন্ট্রোভার্সি। এখানে না, এই কন্ট্রোভার্সিতে বাদানুবাদ অনেক বেশি হবে। তার কারণ হচ্ছে যে এটা তো এখানে কোথাও তো তথ্য নির্ভর নয়, জিনিসটা বিশ্বাস নির্ভর। আর আমি এই যে কন্ট্রোভার্সিয়াল কথাটা বলেছি, এটা কিন্তু তথ্য নির্ভর। এই সব জিনিস কিন্তু, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ফেস করেছি। ওকে, কাজেই এখানে সেরকম কোনো রিয়াকশন দেখা যাবে না। রিয়াকশন দেখা গেলেও আমি ফেস করতে পারবো, কারণ আমি বলতে পারবো যে না, আমি যা লিখেছি আমি সত্যি কথা লিখি, কারণ এটা বিশ্বাস নির্ভর নয়, এটা তথ্য নির্ভর লেখা। আচ্ছা, অসাধারণ, খুব ভালো বলেছে। আচ্ছা, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি একটু লাইটার মোডে। যারা কবিতা পাঠক, তারা কি অসুখ থেকে তাড়াতাড়ি সেরে ওঠেন? মানে কবিতা পাঠ আর অসুখ থেকে তাড়াতাড়ি সেরে ওঠার কি কোনো? না, সেটার অন্য কারণ। কবিতা পাঠক বলে নয়, সাধারণত আমরা ভাবি যে কবি হচ্ছেন সৃষ্টিশীল মানুষ, যে লেখক হচ্ছে সৃষ্টিশীল মানুষ। কিন্তু আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে সৃষ্টিশীল না হলে কেউ পাঠকও হয় না। মানে আমি যদি শুধু সংসারের টুকিটাকি মুদির ফর্দ, ব্যাংকের অ্যাকাউন্ট, পাসবই, হ্যাঁ, দরদাম, এইটা নিয়েই থাকতে ভালোবাসি, হ্যাঁ, তাহলে আমি পড়বো কেন? কবিতা কেন? আমি খুব গল্পই বা পড়বো কেন? আমি এসে ফেসবুকে আজকে কেন বেগুনের দাম বেড়েছে সেটা নিয়ে আলোচনা করতে পারি, হ্যাঁ, কিন্তু মানে তার বেশি আমার তো মানে ইয়ে হওয়ার কথা নয়। সুতরাং যে কোনো পাঠক তিনি সৃষ্টিশীল পাঠক, এবং সৃষ্টিশীল হওয়ার একটা
কি বলবো, সুবিধা আছে, একটা অসুবিধা আছে। হুম। সুবিধা হচ্ছে যে তাকে অল্প বললে সে অনেক কিছু ধরতে পারে তার ইয়েতে আর কি, হুম। তার মানে সে অনেক কিছু কল্পনা করে নিতে পারে, আচ্ছা এটা এরকম। আর অসুবিধাও কিন্তু ওইটাই, আচ্ছা। মানে আমি তাকে এই যে আমি কথা বলো, ডাক্তারবাবু আমার কতগুলো কথা হয়, ডাক্তারবাবু আমি কতদিনে সারবো? হুম। আমার খুব স্ট্যান্ডার্ড একটা উত্তর আছে, সেটা হচ্ছে এটা তো আমি বলতে পারবো না, এটা জ্যোতিষী বলতে পারবে। আমি আচ্ছা। শুধু বলতে পারি আপনি কি করলে সারবেন। হুম। কিন্তু আমি আপনাকে 10 মিনিট দেখছি, আপনি বাড়িতে কিভাবে থাকেন, আপনি কিভাবে কাজে যান, আপনি মানে কোন ভাবে কতক্ষণ মানে বিছানায় শুয়ে টিভি দেখেন না চেয়ারে বসে টিভি দেখেন, এগুলো আমি জানি না। হ্যাঁ। সুতরাং এই প্রত্যেকটা জিনিসের উপরে নির্ভর করছে আপনি কতটা সারবেন। আচ্ছা, ওকে। বুঝা গেল? এখন এই যে কথাটা, হুম। এই কথাটা একজন সৃষ্টিশীল মানুষ তিনি পজিটিভ ভাবে নিতে পারেন যে হ্যাঁ সত্যিই তো, এ ব্যাপারে আমারও একটা দায়িত্ব আছে, আমারও দেখতে হবে যে আমি কোন কোন কাজে আমার ব্যথা ট্যাথাগুলো বাড়ছে। হ্যাঁ, একদম। আবার একজন সৃষ্টিশীল মানুষ ঠিক উল্টো ভাবে নিতে পারেন, ইস ডাক্তারবাবু যেভাবে বলেছেন তাতে মনে হচ্ছে যে আমি না সারবো না। ও, বুঝলেন? এবারে আমরা ভাবি যে সবসময় অপটিমিস্ট এবং পেসিমিস্ট লোকজনকে ভাগ করে দিই। এই ভাগটা খুব আরবিট্রারি, মানে একই লোক একটা ব্যাপারে অপটিমিস্ট আর একটা ব্যাপারে পেসিমিস্ট হতে পারে। একদম। আর অপটিমিস্ট আর পেসিমিস্ট দুজনেই কিন্তু খুব দরকারি। মানে ধরো অপটিমিস্ট যদি প্লেন আবিষ্কার করে থাকে, পেসিমিস্ট কিন্তু প্যারাশুট আবিষ্কার করেছে। আচ্ছা। অপটিমিস্ট যদি বলতো, ও বলতো প্লেন কোনোদিন ভাঙবে না, ও উড়বেই আর কি, কিন্তু প্যারাশুটটা পেসিমিস্ট আবিষ্কার করেছে। সুতরাং দুজনকেই ইয়ে দরকার। সুতরাং ওই যে তোমার কথাটায় ফিরে আসি যে কবিতা পড়লে রোগ ভালো হয় কিনা, না রোগ ভালো হয় হয়তো তাড়াতাড়ি হয় না, কিন্তু রোগের সময়টা একটু ভালোভাবে কাটে, মনটা ভালো থাকে। কারণ হচ্ছে আমি রোগের সময় আমি কিছু করতে পারছি না, আমি বিছানায় আটকে আছি। এবার আমাদের এই যে বিছানায় আটকে থাকা, এতে আমাদের আপত্তিটা কোথায়? কাজের কাজ কিছু হচ্ছে না, 7 দিন ধরে আমি বিছানায় পড়ে আছি, আমি কিছুই করতে পারছি না। এবার তখন যদি ওই কিছুই করতে না পেরে আমি যদি গোটা 3 উপন্যাস, গোটা 2 কবিতার বই, গোটা 2 ছোট গল্প পড়ে ফেললাম অনেক দিনের ইয়ে, তো তখন আমার তার মনে হয় না যে 7 দিন আমি ওয়েস্ট করেছি। তখন বললো বাবা মানে ভাগ্যিস এই 7 দিনটা পেয়েছিলাম। সুতরাং আমার রোগের সময়টা আমার একটু ভালোভাবে কাটবে। একদম একদম। আপনাকে সবাই কবি হিসেবে জানে, কবি আর্যতীর্থ। আমি আপনাকে আরেকটা নাম দিতে চাই, সেটা হচ্ছে কথা শিল্পী। এই আমি কিচ্ছু বলতে পারি না, আমি শুধু আচ্ছা, এবার বলুন আপনার প্রিয় বাংলা কবি এবং সাহিত্যিককে, এরকম কোনো লেখা? হ্যাঁ, আমার দেখো আমার প্রিয় বাংলা কবি এবং সাহিত্যিক হচ্ছে আকাশ তো একজনই, হ্যাঁ রবীন্দ্রনাথ। মানে ওই আমার এই প্রত্যেকটা আমার বাড়িটা একটা ভজঘট বাড়ি। ভজঘট বাড়ি মানে হচ্ছে ওই বাবা বানাতে শুরু করেছিলেন, তারপর এই ঘরটা ও ঘরটা এই ঘরটা এই ঘরটা, এই বাড়িতে প্রচুর ঘর আছে আর কি, থাকার লোক নেই। তো এবারে এই ঘরের প্রত্যেকটা কোনায় প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা। তো এবারে তিনি প্রিয় কবি বললে এটা কিছুই বলা হয় না আর কি, মানে কোন বাঙালি তিনি প্রিয় কবি নন। ঠিক আছে, এবার আমি আর একটা ভালো খুব গুরুগম্ভীর ভাবে বলতে পারি না, আমার না যেহেতু আমি একটু বিরুদ্ধচারণ কবিতা লিখি, আমার নজরুল বা আমি ভীষণ গম্ভীর, আমি জীবনানন্দ, আমি শঙ্খ ঘোষের মানে অন্ধভাবে মানে খুঁজলে বোধহয় শঙ্খ ঘোষের যত বই আছে সব পাওয়া যাবে, এরকম ইয়ে পাওয়া যাবে। কিন্তু আমার প্রিয় কবি একজনই, তিনি হলেন সুকুমার রায়। আচ্ছা, একটা কবিতা বলুন আবল তাবল থেকে, দেখি কেমন আপনি সুকুমার রায় আপনার কেমন প্রিয়, পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, এটা তো ভালো ইয়ে করেছো। দাঁড়াও দেখি কোন কবিতাটা
আমার এক্ষুনি মনে আসছে আইরে বলা খেয়াল খোলা সম্বন্ধলাম নচিয়ায়। চলবে? না না, ওটা ইয়েতে হবে। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আরো বলবো? আচ্ছা ঠিক আছে, ওটা আমি বলে দিতে পারবো। মানে সুকুমার রায়ের আসলে কি হচ্ছে, সুকুমার রায়কে ছোটবেলায় পড়েছিলাম, তারপর এখন বড়বেলায় পড়ে বুঝছি যে এইগুলো আসলে ছোটবেলার কবিতা না, এগুলো বড়বেলার কবিতা সব। হ্যাঁ হ্যাঁ, একদম একদম অসাধারণ। যে লোকটা মানে জাস্ট চলে যাওয়ার আগে, কালাজারে চলে যাওয়ার আগে শেষ 2 লাইন লিখতে পারেন, ঘুমিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সঙ্গমর। আজকে দাদা যাবার আগে বলবো যেমন চিত্ত লাগে, নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাক লোক। মানে এই যে দর্শনটা, মানে আমরা সুকুমার রায়কে ওরকম মানে বেশ কিছু লোক আছে যাদের আমরা ঠিক মূল্যায়ন করিনি। শিবরাম চক্রবর্তী একজন, সেরকম সুকুমার রায়ও তাই। আমাদের কাছে তিনি মজাদার কবি হয়েই থেকে গেলেন। ঠিক। আচ্ছা, আমি তো আপনার কবিতা পড়েছি সব ফেসবুকে, হ্যাঁ, আমি আলাদা করে কিছু পড়িনি। তো এতে আমি যেটা দেখেছি, আপনার যে কবিতার বিস্তৃতিটা মানে অসম্ভব ব্যাপক। মানে তার মধ্যে প্রেম আছে, দাম্পত্য আছে, অপত্য স্নেহ আছে, সমাজ আছে, রাজনীতি আছে, নারী মুক্তি আছে, মানবিক বিভিন্ন সম্পর্কগুলো আছে। তো এই এত রকম আবেগের মধ্যে, ইমোশনের মধ্যে কোন আবেগটা আপনার সবচেয়ে প্রিয়? মানে কি ধরনের কবিতা লিখতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? কি ধরনের কবিতা লিখতে আমার সবচেয়ে ভালো লাগে? হ্যাঁ, মানে প্রেমের কবিতা না দুঃখের কবিতা না রাজনীতির ওগুলো কবিতা? কোনোটাই ইয়ে নয় আর কি। আমার খুব সত্যি কথা বলতে কি, এইগুলো এদের মধ্যে যে কোনো একটাকে আমি যখন ছন্দে বাঁধতে পারি সেইটা আমার ভালো লাগে। আচ্ছা। আর আমার সব থেকে ভালো লাগে কিসের কবিতা লিখতে জানো? আমার সব থেকে ভালো লাগে মহাভারতের বা রামায়ণ নিয়ে কবিতা লিখতে। মানে সেটার এখনকার সামাজিক পরিপ্রেক্ষিতে অনুবাদ, মানে একটা ব্যাখ্যা করা। তার কারণ হচ্ছে ওই নিজেকে চ্যালেঞ্জ করা যে এভাবে আর কেউ ভেবেছে কিনা। এটার থেকে কখনো কখনো আমি চরিত্রগুলোকে অন্যরকম ভাবে সাজাই, যেরকম ভাবে ব্যাসদেব দেখেননি। কখনো কখনো আবার ইয়ে করি, মানে ধরো এখনকার মতো করে লিখি। সুতরাং যেমন এখন কয়েকদিন ধরে মাথায় ঘুরছে একটা আর কি, সেটা জানি না এখন আসলে এই কবিতাগুলো লিখতে শুরু করলে তখন একটা খুব সত্যি কথা বলতে কি, তখন একটা অদ্ভুত ইয়ে হয়। কারণ আমি বর্তমানে আছি কিন্তু ওই সময় আছি। মানে খুব খুব বিচ্ছিরি। মানে আমার কলিগরা বলে যে তুই আবার মহাভারতের কবিতা লিখছিস না, তোর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। মানে অন্য কবিতা লিখলে আমি মাঝখান থেকে কিছু সাড়া টাড়া দেবো, কিন্তু মহাভারত নিয়ে লিখলে আমি মানে আপনি সেই জগৎটায় চলে যান একদম একদম একদম। আর ওই থেকে তো ওই যে ওই লোকজন বিকর্ণ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকর্ণ তো আপনার কবিতায় প্রায়ই ঘুরে ফিরে আসে, বিকর্ণের কথা। আচ্ছা, আপনি কি আপনার রোগীদের সাথে আপনার কবিতা শেয়ার করেন? আর আরো একটা কথা বলে নি, করেন না? একদম না, কিন্তু সমস্যাটা অন্যখানে হয়। সমস্যাটা হচ্ছে একজন রোগী, মানে অনেকক্ষণ দেখেছি আমি, দেখে খুব গম্ভীর ভাবে আমি ইয়ে করে ফেলছি, তাকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তিনি উসকুস করছেন, তিনি যাচ্ছেন দরজার কাছে গিয়ে হঠাৎ ঘুরলেন, ঘুরে গিয়ে বললেন গতকালকের কবিতাটা ডাক্তারবাবু দারুণ ছিল। এবারে সত্যি, বা গতকালের 2-4 লাইনই শুনিয়ে দিলেন হয়তো। তো সুতরাং মানে সেই সময়টা দেওয়া যায় না ওইভাবে, তাই তো? হ্যাঁ, সেই সময়টা। আর আমার অ্যাসিস্ট্যান্ট গুলো হাতে সাথে পেছন থেকে মুখ টিপে আসবে, ওই হয়ে গেল, এখন আরো 5 মিনিট যাবে। মানে তাদের কাছে তো পরের রোগীটা দেরি হয়ে যাচ্ছে।
আচ্ছা, আপনার কি এমন কোন রোগী কখনো এসছে যে একজন কবি আর সে তার কবিতা আপনার সাথে শেয়ার করেছে? হ্যাঁ, প্রচুর। আমার প্রচুর? কবিতা মানে আমি মানে মাঝে মাঝেই মানে কবিরা আসেন আর কি, মানে কবিরা আসেন, সেখানটায় ইয়ে হয়। আর আমি যেহেতু মানে কবিতা পড়তে ভালোবাসি, আসলে কবিতা পড়াটা মানে কি জানো তো, মানে ধরো গল্প যখন পড়া হচ্ছে, গল্পে কতগুলো চরিত্র চিত্রণ করা হয়েছে, উপন্যাসে কতগুলো চরিত্র চিত্রণ করা আছে, আর পিছন দিক থেকে একজন বক্তা বলে যাচ্ছেন, মানে তিনি চরিত্রগুলো সাজাচ্ছেন। ওকে। তো আমি মোটামুটি অত বিস্তৃতির মধ্যে তার চিন্তাগুলো একটু একটু ধরতে পারছি যে তিনি কিভাবে করছেন। আর কবিতা হচ্ছে একজনের যাবার ছকলা মানে সাজিয়ে বসে পড়েছে। এবার আমি যে চাল দেব, ওই কবি সেই উল্টো দিক থেকে আরেকটা চাল দেবেন। মানে আমি একটা কবিতা যেরকম ভাবে ভাববো, আরেকজন সম্পূর্ণ অন্যভাবে ভাববেন ওই একই কবিতা। গল্প উপন্যাসে কিন্তু সেটা হবে না। ওকে। এই কারণে এই ধাঁধাটার জন্য আমার কবিতা পড়তে খুব ভালো লাগে, মানে যে উল্টো দিকের লোকটা কি ভেবে লিখেছিল। রাইট রাইট রাইট। তার মানে এখনো বাঙালিদের মধ্যে কবির ছড়াছড়ি, আপনি এটাই বলতে চাইছেন তো? বাঙালিদের মধ্যে নয়, মানে আমার ধারণা, মানে দেখো, আমরা যখন প্রথম বই পাচ্ছি, রাইটিং এসছে, প্রথম বই পাচ্ছি, তখন কিন্তু আমরা প্রথম পাচ্ছি হচ্ছে গিলগামেশের মহাকাব্য মেসোপটেমিয়াতে। আমরা কিন্তু গিলগামেশের গল্প পাইনি, গিলগামেশের মহাকাব্য পাচ্ছি। প্রাচীন যুগ থেকে আমরা যখন এখানে আসছি, তখন আমরা দেখছি যে কটা প্রাচীন গল্প আমরা এখনো বলি, সবকটাই কিন্তু কবিতায় লেখা। সে ইলিয়াড ওডিসি বলো, বা এদিকে মহাভারত রামায়ণ বলো, বা যে কোনো সমাজের প্রাচীনতম গল্পটি সবসময় গান বা কবিতায়। তার মানে মানুষের মানে এদের সবাই তো নিশ্চয়ই লেখেনি, কেউ না কেউ লিখেছে, বাকিরা সেটাকে ছড়িয়েছে। তার মানে সভ্যতার শুরুর থেকে, যখন আমরা ভাষা করতে পারছি না, তখনও মানুষ কবিতা লিখতো এবং কবিতা শুনতো। সুতরাং এটা কি জানো, যে মানে নাচ গান আর কবিতা ছাড়া পৃথিবীতে প্রায় কোনো সমাজ নেই। মানে সে বুশম্যান হতে পারে, সে একদম অ্যামাজনের প্রত্যন্ত অধিবাসী হতে পারে, সে এস্কিমো হতে পারে, মানে এত ধরনের মানুষ আছে। সভ্যতার বাইরে গেলেও ওই তিনটা জিনিস পাবে, তাদের একটা কোন রকম ভাবে নাচ থাকবে, তাদের নিজস্ব কিছু গান থাকবে, আর গান থাকা মানে তাদের কিছু কবিতা থাকবে। সুতরাং মানে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এই কথাটা যেমন সত্যি, তেমনি মানে সব সময় কেউ না কেউ কবি, এই কথাটাও তেমনি সত্যি। সুতরাং বাঙালি নয়, যখন আমরা ওড়িয়াদের সাথে মিশবো, তখন দেখবো ওড়িয়াদেরও প্রচুর কবি। যখন আমরা তামিলদের মধ্যে লিখবো, দেখবো তামিলদের মধ্যে কবি। চীনাদের সঙ্গে মিশলে চীনাদেরও কবি। কবিতাটা থাকবে। আর এই কবির মধ্যে কি ছেলে মেয়ে একই সংখ্যায় মোটামুটি থাকে? আজকাল তো ছেলে মেয়েও না, বলা উচিত ছেলে মেয়ে ট্রান্স, তিনটে জেন্ডার। হ্যাঁ, জেন্ডার জিনিসটা আমাদের ডিভিশনের জন্য তৈরি করা। মানে ধরো, আমি তো ছোটবেলার থেকে মরা কাটছি, সার্জন, মানে তারপরে এখনো বসে বসে সার্জারি করছি। হ্যাঁ, একবার মানে কোনো একটা জায়গায় চামড়া কাটলে, মানে যে লোকজন যেমন বলে যে এটা সত্যি, তো তাতে ধর্ম বোঝা যায় না, জাত বোঝা যায় না, ঠিক আছে, লিঙ্গও তেমনি বোঝা যায় না। কিন্তু সুতরাং মগজ সবার সমান। এইবারে কবিতা লিখতে গেলে দুটো জিনিস লাগে, মানে তিনটে জিনিস লাগে আসলে। এক, একটু ভাষা জ্ঞান। ঠিক আছে। দুই,
যেটাকে আমরা ল্যাটারাল থিঙ্কিং বলি, একটা সোজা জিনিসকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখার ক্ষমতা। ওকে। আর 3, এটাকে লিখে ফেলার সময়। এই 3টে যারা আছে, যিনি মেয়ে হোক ছেলে হোক, মানে ধরো যেই সমাজে মেয়েদের বেশি এডুকেশন নেই, ধরো, হ্যাঁ, ঠিক আছে, আজকে যদি আফগানিস্তানে যাও, হুম, দেখবে যে সেখানটায় সেই রিপ্রেসড আফগান মহিলারা নিজেদের প্রকাশ করতে কিছু না কিছু কবিতা লিখে রাখছেন। ও, আর ওই যে দশাশই তালিবান, হ্যাঁ, তিনি কিন্তু সে কিন্তু কবিতা লিখবে না, কারণ তার কাছে কবিতা লেখা একটা মেয়েলি কাজ। সুতরাং যত একটা সমাজের পুরুষ আর নারী কবির সংখ্যা সমান হবে, সেই সমাজটা তত বৈষম্যহীন সুষম সমাজ। আচ্ছা, ততটাই বাসযোগ্য হবে। কতটা বাসযোগ্য? ঠিক ঠিক। আপনি এ পর্যন্ত আন্দাজ কত কবিতা লিখেছেন? এক্ষুনি একদম নাম্বারে বলে দিতে পারি তোমাকে, মানে আন্দাজ তো বলতে পারবো না। আমার কটা কবিতা এখানে আছে সেটা বলে দিচ্ছি, দাঁড়াও তোমাকে। আচ্ছা, এই একটা খাতাতেই একটা, আচ্ছা কম্পিউটারে আছে বোধহয়? না, সব কটা একটা অ্যাপে আছে, এভারনোট অ্যাপে থাকে। ওই মানে এর আগেও নিশ্চয়ই কিছু কবিতা গুলো, সেগুলো এখানটায় ইয়ে করেছি, দেখি নোট কি বলে, দেখি। মোটামুটি কবিতা দাঁড়াচ্ছে হচ্ছে 3টে সংখ্যা যোগ করতে হবে। একটা হচ্ছে 5412, ও মাই গড, তারপরে একটা হচ্ছে 80, আর একটা 135। এই 3টে যোগ করলে মানে তার মানে 6000 কাছাকাছি যাবে। মানে হ্যাঁ, ওই 6000, 5600-700 হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনি এত নাম করা একজন মানে অর্থোপেডিক সার্জন, তার সাথে আমার থেকে অনেক বেশি নামি প্রচুর লোক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে, আপনি নাম করা, আমি জানি আপনি নাম করা। আর তার সাথে আপনি যে এত ভালো কবি, মানে আপনার কবিতাগুলো যেন হৃদয়ের উৎসমুখ থেকে একেবারে ঝর্ণার মতো করে প্রবাহিত হয়ে যাচ্ছে। তো এই দুটো সমান্তরাল ভাবে কি করে সম্ভব হয়? এটা একটা অদ্ভুত লাগে ভাবতে। না, সম্ভব হচ্ছে দুটো, একটা পর্দা করা আছে। যখন আমি রোগী দেখি, হ্যাঁ, তখন কবি সুইচ অফ। ও, আবার যখন কবিতা লিখি তখন ডাক্তারের সুইচ অফ। হ্যাঁ, না কিন্তু কখনো কবিতা লিখতে লিখতে কোনো একটা জটিল কেসের কথা কি কখনো মনে আসে না? বা ডাক্তারি করতে করতে হঠাৎ কবিতার একটা লাইন গুনগুন করে আসে না মনে? শর্তই হচ্ছে সেটা। সুতরাং আমি সেখানে কবিকে ঢুকতে দিতে পারি না, যতই কবির মনে ছন্দ থাকুক আর যা থাকুক, মানে কঠোর শৃঙ্খলা আর ডিসিপ্লিন। তাছাড়া উপায় নেই। আর যখন আমি কবিতা যে কারণে অনেক সময় কি হয়, যে যখন একটু ব্যস্ততা হয় তখন কবিতাগুলো একটু, আমাকে যেমন, আমি ওই এ ব্যাপারে সুনীল গঙ্গোপাধ্যায়ের শিষ্য, প্রত্যেকদিন একটা কিছু না কিছু লেখার চেষ্টা করি, এবং নিজেই বুঝি যে কবিতাগুলো হচ্ছে না, মানে যেখানে শুতে চাইছি হচ্ছে না। ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি ডাক্তারি দিয়ে জানি এবং যে কোনো অভ্যাস দিয়ে জানি, মানে যে ওই হচ্ছে না বলে আবার যখন হবে তখন করবো বলে কোনোদিন হবে না। মানে আমি খুব খারাপ কবিতা লিখতে লিখতে কোনো না কোনো সময় ঠিক একটা, কিন্তু আমি যদি না লিখি তাহলে হবে, মানে চড়ইবতী করে যেতে হবে, তাই তো? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার বলুন, ডাক্তারি করতে বেশি ভাল লাগে না কবিতা লিখতে বেশি ভাল লাগে? কোনটা? দুটো কোনোটাই করতে ভাল লাগে না। কম্পারেটিভলি ভাল লাগে সবচেয়ে বেশি। ভালো লাগে সবচেয়ে। আচ্ছা, ঘুম আসে সব সময়? ঘুমের কোনো অসুবিধে নেই? হ্যাঁ, এইটা কোনো সমস্যা নেই। আমাকে শুধু একটা বালিশ দিতে হয় আর একটা জায়গা দিতে হয়। হ্যাঁ, এবং সে মানে ওই ডাক্তারির থেকে অভ্যাস হয়ে গেছে আর কি। মানে ধরো ইমার্জেন্সি আসছে, দুটো ইমার্জেন্সির মধ্যেখানে একটু 15 মিনিট ঘুমিয়ে দিতে হবে। এমনকি এরকমও হয়েছে যে আমার একটা মানে দুটো সার্জারি হয়ে গেছে, আরেকটা সার্জারি আছে, তারপর আরেকটা আছে আর কি, মাঝখানে একটু গ্যাপ আছে 1/2 ঘন্টা। তো লোকজন অনেক কিছু করছে, মোবাইল করছে, ফেসবুক করছে, আমি চুপ করে একটা বালিশ টেনে ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, মানে একদম সঠিক ইউটিলাইজেশন অফ টাইম, এক্সাক্ট প্রপার ইউটিলাইজেশন অফ টাইম।
হ্যাঁ, ঘুমের থেকে হ্যাঁ। মানে ভালো জিনিস আর নেই। ও কবিতা, আচ্ছা। ডাক্তারি সব দূর। আচ্ছা, এবার একটা কথা বলুন, যে রোগী যখন ভালো হয়ে উঠলো তখন তার মুখের হাসি আর কবিতা পাঠের পরে, আপনার কবিতা পাঠের পরে পাঠকের উচ্ছ্বসিত প্রশংসা, এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে? দুটোই সম্পূর্ণভাবে মানে ত্যাগ করতে, মানে ডিটাচমেন্ট। দুটোই সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। মানে শুধু হাসি না। দেখো, রোগী যখন, উল্টো দিকটাও ভাবতে হবে, রোগী যখন ভালো হচ্ছে না তখন তার যে তির্যক মন্তব্য, এবং পাঠক যখন বলছেন যে এইটা যেন কিরকম ঠিক জমলো না, হলো না, হ্যাঁ, সেই যে মন্তব্য, এই যে প্রশংসার এই তির্যক মন্তব্য, এবং এই থ্যাংক ইউ ডাক্তারবাবু এবং কি করলেন ডাক্তারবাবু, এই দুটো যদি আমি একদম আলাদা না করে দিই তাহলে আমি পরের রোগীটা দেখতে পারবো না, পরের কবিতা লিখতে পারবো না। মানে কারণ আমার সবসময় মনে হবে যে আমি এমন একটা কিছু লিখি যেন আমাকে ভালো বলে, বা আমি এমন একটা কিছু চিকিৎসা করি যেন খুব ভালো ইয়ে হয়ে যায়। সুতরাং ডাক্তারি আর কবিতার মধ্যে ওখানেই মিল, যে আগের কবিতার রিয়াকশন যা খুশি হয়ে থাক, আগের কবিতা আমার ভীষণ জনপ্রিয় হোক অথবা একজনও না পড়ুক, সে তার প্রভাব আমার পরের কবিতায় পড়বে না। রোগীর ক্ষেত্রেও তাই। একজন রোগী যখন ভেতর দিয়ে ঢুকছেন, আমি তাকে বলছি যে আমাদের ডাক্তারিতে একটা ভীষণ জিনিস শিখতে হয়, এবং সেই শেখাটাই মানে ডাক্তারিতে পড়াশোনাটার থেকে সেইটা শিখলেই অর্ধেক ডাক্তারি শেখা হয়ে যায়। সেই জিনিসটার বাংলা নাম কি জানি না, ইংরেজি নাম হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে সহানুভূতিশীলতা বোধহয়। সহানুভূতি হচ্ছে সহমর্মিতা। সহমর্মিতা একটু কাছাকাছি যায়, একটু কাছাকাছি যাবে। মানে এমপ্যাথির সমস্যাটা হচ্ছে যে আমি, কেউ যখন খুশি হলো আমি তার খুশিটা বুঝলাম, কিন্তু আমি নিজে খুশিতে উদ্বেলিত হলাম না। আমার ভাল লাগলো যে সে খুশি হয়েছে। কেউ যখন খুব কাঁদছে আমি তাকে সান্ত্বনা দিচ্ছি, আমি তো শোকটা বুঝছি, কিন্তু আমি শোকে কাতর হয়ে যাচ্ছি না, চলবে না। সিম্প্যাথি কিন্তু ঠিক উল্টো জিনিসটা। সিম্প্যাথি হচ্ছে তার শোকে আমিও কাঁদছি। এবার আমাদের ডাক্তারিতে মুশকিল হচ্ছে যে ডাক্তারিতে একটি রোগী এসে বললো ডাক্তারবাবু, তাকে আমাকে বলতে হবে যে শুনুন, আপনারা আমার কাছে আসার দরকার নেই, আপনি একদম সেরে গেছেন। এই সময় তার যে সুখটা, সেই সুখটা আমার উপভোগ করতে হবে। সে দরজা দিয়ে বেরোলো, পরের রোগীটি ধরলো, তাকে আমি বললাম যে দেখুন আপনার যা হয়েছে আপনার কিন্তু এবছরটাও পেরোবে না। তার যে হতাশাটা, সেই হতাশাটাও আমাকে মানে উপলব্ধি করতে হবে। আচ্ছা, এটা কি আপনাদের ডাক্তারিতে মানে খুব কনসিয়াসলি শেখানো হয় এই জিনিসটা? এক্স্যাক্টলি এই জিনিসটাই শেখানো হয় না, এবং এই জিনিসটা না শেখালে ডাক্তার শেখানো হয় না বলছেন? আমাদের না হয় না। আমাদের ডাক্তারিতে অ্যাপটিটিউড যে জিনিসটা, সেটা কখনো ভারতবর্ষে কোথাও, আমরা তো নম্বর বেস ডাক্তার তৈরি করছি। কে নিটে 716 পেয়েছে সে ডাক্তার হচ্ছে। সেই ছেলেটা 716 পেয়েছে ঠিকই, পড়াশোনা দুর্দান্ত ভালো, কিন্তু সে হয়তো ভয়ানক ডিগ্রি করবে, কিন্তু সত্যি সত্যি সে ভালো ডাক্তার হবে কিনা সেটা নির্ভর করবে এইটার উপর, সে মানুষের প্রতি কতটা এমপ্যাথি, মানে সুখে দুঃখে অবিচলিত থাকা, বেসিক্যালি ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। অথচ সুখ দুঃখটাকে ফিল করতে হবে। হ্যাঁ, তোমার পাশে আছি সুখে দুঃখে, কিন্তু শক্ত হয়ে, সুখেও ভেঙে পড়ছি না, দুঃখেও ভেঙে পড়ছি না, কারণ আমার পরের রোগীর জন্য আমি আমার নিজেকে তৈরি করছি। অসাধারণ, অসাধারণ। কবিতাও ঠিক তাই। তো আমি আজকে কবির সাথে একজন কথা শিল্পীকে তো পেলামই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। না না না, আমি কিছু আমি শুধু মনের কথা খুলে বলি যে আমি আজকে একটা প্রেমের কবিতা লিখেছি, গদগদ হয়ে আছে, এবং সেটাতে বেশ কিছু লোক রিঅ্যাক্ট করেছে। পরের কবিতা আমি হয়তো একটা কাঠখোট্টা কোনো একটা বিষয় নিয়ে লিখবো।
কিন্তু ওই প্রেমের কবিতায় এত লোক আমাকে ভালোবেসেছিল, সুতরাং এটাকে আমাকে এমন ভাবে লিখতে হবে যাতে এটাতেও আমাকে হ্যাঁ, খুব ভালো লাগবে বলে। এইটা যেই মুহূর্তে মাথায় একজন ঢুকে কবির যাবে মাথায় সে, ঢুকলো, আর মানে তখন তার সৃজনশীলতাটা একটু সহজ হয়ে তখন যাবে। কি হবে, হুম, তখন সে কি করবে, আহ, কবিতার সাজসজ্জাগুলোতে হ্যাঁ বেশি হ্যাঁ নজর হ্যাঁ, দেবে, ঠিক ঠিক ঠিক, অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, কবিতাটাকে মরে মানে যাবে। সৃজনশীলতাটা সেখানে কম্প্রোমাইজড হয়ে যাবে, তাই তো? না, সৃজনশীলতা চলে যাবে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সাজসজ্জার দিকে। বুঝতে পারছি। আপনি আমার দর্শকদের জন্য আপনার প্রিয়, আপনার স্বরচিত একটা কবিতা যদি একটু শোনান, আপনার নিজের লেখা প্রিয় কবিতা। কেন সর্বনাশ কেন? নিজের লেখা প্রিয় কবিতা, কারণ আমার মনে হয় আমি খুব খারাপ লিখি, সুতরাং আমার কোনো কবিতাই প্রিয় হওয়া উচিত নয়। আমার সব অন্যের কবিতা খুব প্রিয়। হুম, বেশ, এটা শোনো, হ্যাঁ, এটা আমার নিজস্ব হুম, বহুদিন আগে লেখা, এবং হুম, এটা মজা আছে বেশ। আমার এক বন্ধু আছেন এহসানুল হুম, করিম, বাংলাদেশে থাকেন। তো তিনি এই লেখাটা উম, তার নিজের ওকে, ওয়ালে নিয়েছিলেন, হুম, এবং কোনোভাবে আমার থেকে ভাইরাল হওয়ার বদলে ওকে, তার থেকে ভাইরাল হয়ে গেল। এবং তাকে যে কতবার বলতে হয়েছে যে ভাই আমি কবিতা লিখি না, আমি হুম, আমি এমনি গদ্য লিখি, এতে কিন্তু মানে কে শোনে কার কথা, মানে সে তার বারবার তার নাম হ্যাঁ, দিয়ে কবিতাটা আসে এবং প্রচুর লোককে বলতে হয়। ওকে, এই কবিতাটার নাম ওকে, হচ্ছে সন্ধান। সন্ধান। হুম, মনে রেখো, মানে হ্যাঁ, নত জানু হয়ে বসবো বলে একজন ঈশ্বর খুঁজছি, যিনি সোনাদানা বা প্রাণীর রক্তের উৎকোচ ঘেন্না করেন, যার প্রার্থনার কোনো তিথি, ক্ষণ, প্রকার বা দিক নেই। বস্তুত প্রার্থনা শুনলেই যিনি ঈষৎ পাগলাটে গলায় বিরক্তিতে বলে ওঠেন, মাথার উপর আকাশ দিয়েছি, পায়ের নিচে মাটি দিয়েছি, বুক ভরে টানার জন্য বাতাস দিয়েছি, নদী দিয়েছি, পাহাড় সমুদ্র অরণ্য দিয়েছি, আর দিয়েছি তোকে স্বাধীন কল্পনা, স্বপ্ন এবং ইচ্ছে। আর কি চাই রে তোর, হতভাগা? অথচ দেখানেই যাই ঈশ্বর সেনানায়কের মতো বুহ সাজিয়ে নিয়মের যুদ্ধে ব্যস্ত। অমুক দিনে অমুক সময় জমায়েত হয়ে ডাকতে হবে, তমুক বইয়ের শব্দগুলো তোতা পাখির মতো আওড়াতে হবে, একটু এদিক থেকে ওদিক হলেই কর্নেল ক্যাপ্টেনরা রেড়ে করে তেড়ে আসবেন। যিনি নিজেই নিয়মের নাক পাশে বাঁধা, তেমন প্রতিবন্ধী ইষ্ট দেবতা আমায় মুক্তির স্বাদ দেবেন কেমন করে? আমি এক সীমাহীন ঈশ্বরকে খুঁজছি, যিনি মানুষের নিয়মের হাতে বন্ধু নন, যিনি বনসৃজনকে উপাসনা বলেন, হঠাৎ মনে গুনগুনানো গানের কলিকে মন্ত্র বলে স্বীকার করেন, এবং নিজের প্রতি সৎ থাকা সকলকেই পৌরোহিত্যের অধিকার দিয়েছেন, যার কোনো দেবালয় নেই অথচ অযুত উপাসনা স্থল আছে, যার কোনো উপঢৌকন নেই কিন্তু নিত্য অকণ্ঠ ভালোবাসার অঞ্জলি আছে অজস্র ভালো কাজে। সেই ঈশ্বরের সন্ধানে আছি, যিনি প্রেমের অপরাধের শাস্তি দেন না কিন্তু নারীর অসম্মানে যার তৃতীয় নয়ন জ্বলে ওঠে, যিনি ব্যাংক ব্যালেন্স এবং রাজনৈতিক পতাকার ক্ষমতাকে তার চেয়েও বেশি শক্তিমান মনে করেন না, যিনি শান্ত মনের আশ্রয়, কারোর বিচারক বা সংশোধনাগার নন। সারা দুনিয়া চষে ফেলেও তাকে আমি খুঁজে পাচ্ছি না। তবে কি মানুষ তাকে পৃথিবীর বাইরে কোথাও নির্বাসন দিল? অপূর্ব অপূর্ব, শেষ হয়ে গেছে কি? হ্যাঁ, এই কবিতাটার নাম অপূর্ব, সন্ধান। মানে কি বলবো, দারুণ, এত সুন্দর কবিতা। ওই যে বললে না শেষ হয়ে গেছে কি, একটা ঠিক হ্যাঁ, কবিতার ওইটাই কি বোঝা বৈশিষ্ট্য, যাবে না। যে তুমি ঠিক বুঝতে পারবে না যে মানে হ্যাঁ, কবিতাটা শেষ হয়েছে কিনা, সেইটাই আসছে। আচ্ছা, আর্য তীর্থ, আপনার সাথে কথা বললে মনে হয় যে কথা বলতেই থাকি, আর কবিতা শুনলে মনে হয় কবিতা এই শুনতেই বাবা, থাকি, কিন্তু সেটা করলে তো আপনার উপর ভীষণই অত্যাচার হবে। আমি বুঝতে পারছি আপনি এখন খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার দর্শকদের জন্য এতটা সময় দেবার জন্য। আর আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আর আপনার আগামী দিনের জন্য আপনার জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। একদম শুভেচ্ছা। ওকে, শুভরাত্রি।